ভেনেজুয়েলার তেল বিক্রির প্রথম ধাপ থেকে অর্জিত সম্পূর্ণ 50 কোটি মার্কিন ডলার দেশটির সরকারের কাছে ফেরত দিয়েছে যুক্তরাষ্ট্র। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2 ফেব্রুয়ারি দিল্লিতে পৌঁছে দিল্লি পুলিশের সঙ্গে উত্তপ্ত বাকযুদ্ধে জড়িয়ে পড়েছেন। নরওয়ের রাজপরিবারের পর এবার অ্যাপস্টাইন কেলেঙ্কারি ঝড় ব্রিটিশ রাজপরিবারে। রাজপ্রাসাদ ছেড়ে পূর্ব ইংল্যান্ডের একটি রাজকীয় স্টেটে স্থানান্তরিত হয়েছেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু। এখন মানুষের চেহারা আর কথার ধরন দেখে অনুপ্রবেশকারী শনাক্ত করবে কৃত্রিম বুদ্ধিমত্তা। ভারতের অবৈধ অভিবাসী চিহ্নিত করা চলমান বিতর্কের মধ্যে মহারাষ্ট্র সরকার এক নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে। রাজ্যটিতে ভেনেজুয়েলার তেল বিক্রির প্রথম ধাপ থেকে অর্জিত সম্পূর্ণ 50 কোটি মার্কিন ডলার দেশটির সরকারের কাছে ফেরত দিয়েছে যুক্তরাষ্ট্র। 3 ফেব্রুয়ারি এক মার্কিন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, সর্বশেষ 20 কোটি ডলার সম্প্রতি ভেনেজুয়েলায় পাঠানো হয়েছে। এর মধ্য দিয়ে তেল বিক্রির প্রথম পর্যায়ে প্রাপ্ত পুরো অর্থ ফেরত দেওয়া প্রক্রিয়া সম্পূর্ণ হলো। মার্কিন কর্মকর্তা বলেন, ভেনেজুয়েলা আনুষ্ঠানিকভাবে প্রথম তেল বিক্রি থেকে অর্জিত সম্পূর্ণ অর্থ গ্রহণ করেছে। যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিতে এই অর্থ ভেনেজুয়েলার জনগণের কল্যাণে ব্যয় করা হবে এবং রাষ্ট্র পরিচালনা জরুরি খাতে ব্যবহার করার সুযোগ পাবে দেশটি। গত সপ্তাহে মার্কিন কংগ্রেসে বক্তব্য দিতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ভেনেজুয়েলার তেল বিক্রিতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছিল একটি অস্থায়ী ও স্বল্পমেয়াদী উদ্যোগ। এর মূল লক্ষ্য ছিল দেশটির স্থিতিশীলতা বজায় রাখা, সরকার পরিচালনার ধারাবাহিকতা রক্ষা করা এবং সাধারণ জনগণের উপরে চাপ কমানো। রুবিও আরও বলেন, এই ব্যবস্থার মাধ্যমে ভেনেজুয়েলাকে তাদের নিজস্ব তেল সম্পদ ব্যবহার করে আয় করার সুযোগ দেওয়া হয়েছে। এতে করে শিক্ষক, দমকল কর্মী ও পুলিশ সদস্যদের বেতন পরিশোধ এবং রাষ্ট্র পরিচালনার মৌলিক কার্যক্রম সচল রাখা সম্ভব হয়েছে, যাতে পুরো ব্যবস্থাটি ভেঙে না পড়ে। মার্কিন কর্মকর্তারা জানান, তেল বিক্রি থেকে প্রাপ্ত অর্থ শুরুতে কাতারের একটি অস্থায়ী তহবিলে রাখা হয়েছিল, যাতে ভেনেজুয়েলার সরকার প্রয়োজনীয় অর্থ পেতে পারে। ভবিষ্যতে এই অর্থ যুক্তরাষ্ট্রে অবস্থিত একটি নির্দিষ্ট তহবিলে স্থানান্তর করে নির্ধারিত প্রক্রিয়ায় ভেনেজুয়েলার সরকারি ব্যয় মেটানোর পরিকল্পনা রয়েছে। ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে স্বাক্ষরিত এক চুক্তির অংশ হিসেবে এই তেল বিক্রির ব্যবস্থা করা হয়। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2 ফেব্রুয়ারি দিল্লিতে পৌঁছে দিল্লি পুলিশের সঙ্গে উত্তপ্ত বাকযুদ্ধে জড়িয়ে পড়েছেন। বঙ্গভবনের সামনে ব্যাপক পুলিশ মোতায়েন দেখে তিনি স্পষ্ট করে বলেন, আমি আন্দোলনের জন্য আসিনি, ন্যায় বিচারের দাবিতে এসেছি। মমতা পুলিশকে সতর্ক করে বলেন, সাধারণ মানুষের উপরে কোনো ধরনের হুমকি বা অত্যাচার সহ্য করা হবে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাংলার সফরের প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলায় লাল গালিচা সংবর্ধনা দেওয়া হলেও বাংলার প্রতিনিধিরা দিল্লিতে কালো গালিচা দিয়ে অভ্যর্থনা পাচ্ছেন। মুখ্যমন্ত্রী আরো বলেন, যদি কেউ লড়াই নাও করে তবু আমি এবং আমার দল এককভাবে লড়াই চালিয়ে যাব। সোমবার বিকেলে মমতার নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের 15 সদস্যের একটি প্রতিনিধির দল প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করবেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এ দলে রয়েছেন। তৃণমূল অভিযোগ করেছে, পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনের এই বিশেষ প্রক্রিয়া পক্ষপাতদুষ্ট এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বারবার অভিযোগ জানানোর পরও নির্বাচন কমিশন নীরব থাকায় এবার তারা সরাসরি দাবি আদায়ের পথে এগোচ্ছে। বর্তমানে পশ্চিমবঙ্গ সহ দেশের 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই বিশেষ সংশোধন কার্যক্রম চলছে। চূড়ান্ত তালিকা আগামী 7 ফেব্রুয়ারি প্রকাশিত হবে। রাজনৈতিক মহলের ধারণা, এই প্রক্রিয়ায় তৃণমূলের আশঙ্কা ও বিরোধ মমতার দিল্লি সফরকে জাতীয় রাজনীতিতে নতুন মাত্রা দেবে। নরওয়ের রাজপরিবারের পর এবার অ্যাপস্টাইন কেলেঙ্কারি ঝড় ব্রিটিশ রাজপরিবারে। রাজপ্রাসাদ ছেড়ে পূর্ব ইংল্যান্ডের একটি রাজকীয় স্টেটে স্থানান্তরিত হয়েছেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু। 3 ফেব্রুয়ারি এই তথ্য নিশ্চিত করেছে বিবিসি। এখন দেখার অপেক্ষা আর কতজনকে গ্রাস করবে এই অ্যাপস্টাইন।
প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে অ্যান্ড্রু মাউন্ট ব্যাটেন উইন্ডসর নামে পরিচিত ৬৫ বছর বয়সী সাবেক এই রাজপুত্র ২ ফেব্রুয়ারি উইন্ডসর গ্রেট পার্কে অবস্থিত ঐতিহাসিক রয়্যাল লজ ত্যাগ করেন। তবে তিনি ঠিক কোন রাজকীয় স্টেটে গেছেন সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। এই প্রসঙ্গে বাকিংহাম প্যালেস বার্তা সংস্থা এএফপির অনুরোধে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এই সিদ্ধান্ত আসে এমন এক সময় যখন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ অ্যাপস্টাইন সংক্রান্ত নতুন নথি প্রকাশ করেছে। নথিগুলোতে প্রিন্স অ্যান্ড্রুর নাম উঠে আসায় তার সঙ্গে অ্যাপস্টাইনের যোগাযোগ ও উপস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে এবং বিষয়টি ব্যাখ্যা দিতে আরও চাপের মুখে পড়েছেন তিনি। রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই অ্যান্ড্রু এর আগেও অ্যাপস্টাইন কেলেঙ্কারির জেরে পরিবারের সব আনুষ্ঠানিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হন। তবে সাম্প্রতিক নথি প্রকাশের পর বিষয়টি আবারও ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। এই প্রেক্ষাপটে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, অ্যাপস্টাইনের অপরাধ সম্পর্কে প্রিন্স অ্যান্ড্রু যা জানেন তা যুক্তরাষ্ট্রের কংগ্রেসে সাক্ষ্য দিয়ে প্রকাশ করা উচিত। রাজপরিবার সম্পর্কিত বিষয়ে প্রধানমন্ত্রীর এমন মন্তব্যকে বিরল ও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে প্রিন্স অ্যান্ড্রু তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ আগের মতোই অস্বীকার করে আসছেন। তার ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, নতুন করে শুরু হওয়া তদন্ত ও গণমাধ্যমের তীব্র নজর এড়াতেই তিনি বাসস্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন। শাহিদা রুবি, মাই টিভি। এখন মানুষের চেহারা আর কথার ধরন দেখে অনুপ্রবেশকারী শনাক্ত করবে কৃত্রিম বুদ্ধিমত্তা। ভারতের অবৈধ অভিবাসী চিহ্নিত করা চলমান বিতর্কের মধ্যেই মহারাষ্ট্র সরকার এক নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে। রাজ্যটিতে বেআইনিভাবে বসবাসকারী বাংলাদেশি ও রোহিঙ্গাদের খুঁজে বের করতে এবার এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। আইআইটি মুম্বাইয়ের সহযোগিতায় তৈরি এই বিশেষ প্রযুক্তিটি মূলত মানুষের ছবি, ভিডিও এবং কণ্ঠস্বর বিশ্লেষণের মাধ্যমে কাজ করবে। বিশেষজ্ঞদের ধারণা, এআই টুলকে একজন প্রথাগত বাংলাদেশি বা রোহিঙ্গার শারীরিক গঠন, পোশাক পরিচ্ছদ এবং কথা বলার বিশেষ আঞ্চলিক টান শনাক্ত করতে শেখানো হবে, যার ভিত্তিতে যন্ত্রটি সন্দেহভাজন ব্যক্তিদের আলাদা করতে পারবে। বর্তমানে এটি 60% নির্ভুলভাবে কাজ করলেও আগামী কয়েক মাসের মধ্যে একে 100% কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে এই প্রযুক্তি নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ এবং নাগরিকত্ব গবেষকদের মধ্যে তীব্র সংশয় ও উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভাষা বা শারীরিক বৈশিষ্ট্য কখনো রাজনৈতিক সীমারেখা মেনে চলে না। বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসামের অনেক অঞ্চলের ভাষার সাথে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার ভাষার ব্যাপক মিল রয়েছে। এছাড়া দাড়ি রাখা বা বিশেষ টুপি পরার মতো ধর্মীয় ও সাংস্কৃতিক চর্চাগুলো ভারত ও বাংলাদেশ উভয় দেশের মানুষের মধ্যে বিদ্যমান। ফলে এই প্রযুক্তি ব্যবহারের ফলে ভারতীয় বৈধ বাংলাভাষী নাগরিকরাই ভুলভাবে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হওয়ার বড় ঝুঁকিতে রয়েছেন। অনেকেই একে একটি পক্ষপাত দুষ্ট এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত উদ্যোগ হিসেবে দেখছেন, যা প্রকৃত ভারতীয়দের জন্য নাগরিকত্ব সংকট তৈরি করতে পারে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে ভাষা ও সংস্কৃতি কোনো সীমানা মানে না। ফলে ভারতের বৈধ বাংলাভাষী নাগরিকরা যন্ত্রের ভুলে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হয়ে হয়রানির শিকার হতে পারেন। শাহিদা রুবি, মাই টিভি।